নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট স্বপ্ন রয়েছে। সে কিন্তু একটা নির্দিষ্ট সময় সেই স্বপ্নগুলো দেখে এবং পরবর্তীতে সে জীবনে প্রতিষ্ঠা পাবে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক বিষয়, এবং এক একজনের ব্যক্তিত্ব অনুযায়ী তার স্বপ্ন সেইভাবে তার ওপর সেটা ডিপেন্ড করে। কিন্তু প্রত্যেক জাতক জাতিকারও কিন্তু জীবনে বিবাহ বিষয়টা এটাও অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কি না তার স্বপ্নের সঙ্গে অনেক সময় এই জিনিসগুলো কানেক্ট হয় এবং এই স্বপ্নের সঙ্গে সেই জিনিসগুলো কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে তার জীবনের এমন কিছু বিষয় রয়েছে সেটা অনেক সময় সেটা বাস্তবায়িত হতে পারে না। অর্থাৎ বিবাহ করবে, তারপরে তার প্ল্যানিং যে স্বপ্ন সেইগুলো অনেক সময় বাস্তবায়িত হয় না, আবার অনেক সময় সেটা বাস্তবায়িত হয়। এবং বিবাহটা আপনি যেভাবেই করুন না কেন, সেটা অনেকের ক্ষেত্রে দেখা গেল যে প্রেমজ বিবাহ, যেটা লাভ ম্যারেজ বলা হয়। কারোর ক্ষেত্রে হয়তো আবার আপনার দেখা যাচ্ছে যে সামাজিক মতে পরিবারের সকলের মত নিয়ে তারপরে বিবাহ, আবার কখনো কখনো সে নিজের পছন্দ অনুযায়ী তারপরে পরিবারের মত নিয়ে বিবাহ, আবার কেউ কেউ হয়তো পরিবারের মত ছাড়াই বিবাহ করে। এবং এটা একটা নির্দিষ্ট স্টেপ, এবং তার পরবর্তীতে জীবনের অনেক ধরনের বিপর্যয় আসে, বহু মানুষের আসে, বহু ক্ষেত্রে আসে। এবং সেই যে জায়গাগুলো যখন আসবে তখন কিন্তু সে তার স্বপ্নটাকে অনেক সময় সমস্যায় ফেলতে পারে। এবং কেন হয় এগুলো, বাস্তবটা এটা কিভাবে হয়, একটা লাইফ পার্টনার তার সঙ্গে মতবিরোধ হয় কেন, এবং কখনো কখনো তার সমস্যাটা অতিমাত্রায় সেটা হওয়ার জন্য একটা সময় তাদের সম্পর্কটাও বিচ্ছেদের জায়গায় চলে যায় কেন, কখনো কখনো ভালো মন্দ বিচার করার জায়গাটা তারা দুজনের মধ্যে তাদের সেই জায়গাটা থাকেই না কেন। এগুলো নিয়েই আজকের আলোচনা থাকবে। এবং এই আলোচনায় আমাদের 12টা ভাব যেমন কাজ করে, এবং এর সঙ্গে সঙ্গে কাজ করে কিছু শত্রুতার জায়গা, কিছু কাজ করে কিছু অশুভ ক্ষেত্রর জায়গা, কিছু কাজ করে আপনার জীবনের চরম বিপর্যয় হতে পারে কি হবে না, তার জন্য আগেও কিন্তু তার কিছু বিচার রয়েছে। দেখুন, প্রথম অবস্থায় আমরা বলি যৌতুক বিচার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বিবাহের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন। কারণ দেখবেন, আপনি একটা গাড়ি কিনবেন, সেটা হয়তো 5 বছর 10 বছর গাড়িটাকে রাখবেন যাতে সঠিকভাবে চলে, তার জন্য তার অনেক কিছু রিভিউ নেবেন, আপনি বিভিন্নভাবে নিচ্ছেন। আবার যদি কোনো একটা প্রোডাক্ট কিনবেন, আমি গাড়ি দিয়ে বললাম, তাছাড়াও যদি আপনি ধরুন একটা কোনো কিছু প্রোডাক্ট আপনি কিনতে যাচ্ছেন, তার জন্য কিন্তু বিভিন্ন দোকান দেখছেন। আপনি একটা মেয়েদের ক্ষেত্রে বলবো, আপনি পোশাক যখন কিনতে যান, দেখবেন আপনি সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু কিছু শোরুমে গিয়ে দেখে তারপরে কেনেন। কিন্তু আপনি যখন বিবাহ করতে যাচ্ছেন, অনেকের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে তার যে কানেকশান কম্বিনেশান হয় এবং সেটা কতটা পাওয়ারফুল আছে সেটা অনেক সময় আপনারা ভুলে যান, এবং সেক্ষেত্রে পরবর্তীতে বিবাহিত জীবন একটা চরম বিপর্যয় জায়গা চলে আসে। দেখবেন হয়তো লাভ ম্যারেজ করে বিবাহ হয়তো 3 বছর 7 বছর এর মাথায় গিয়ে, 3 বছর, কারোর ক্ষেত্রে 3 মাস, কারোর ক্ষেত্রে হয়তো 5 দিনের মাথায়, কারোর ক্ষেত্রে লাস্ট 5 থেকে 7 বছরের মধ্যে একটা বড় রকমের একটা আঘাতের জায়গা তৈরি হয়, এবং সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। তাহলে এইগুলো কম্বিনেশন কানেকশন এবং আপনাদের দুজনের জন্মছক। আমি তো বারবার বলি যে পূর্ব জন্মের কিছু কম্বিনেশন, কারণ জন্ম মৃত্যু বিবাহ এটা সম্পূর্ণভাবে ঈশ্বরের দেওয়া, এবং সেক্ষেত্রে আপনার কার সঙ্গে বিবাহ হবে সম্পূর্ণভাবে আগের থেকে ঠিক করাই থাকে। সেটা পূর্ব জন্মের থেকে এই জন্ম যখন গ্রহণ করলেন তখনই কিন্তু ফাইনাল জায়গা চলে আসে। কিন্তু কিছু কিছু গাইডলাইন, কিছু কিছু প্রতিকার প্রতিবিধান আপনাকে সেই সমস্যার থেকে বার করে দিতে পারে। আমি এটাই বলি, কারণ আপনার ক্ষেত্রে কিভাবে চললে আপনার জীবনের উন্নতি হবে, কিভাবে চললে আপনার সম্পর্কটা টিকবে,
সেগুলো একটা সঠিক গাইডলাইনের কাজ করে। আর এই সার্বিক অশান্তিটা কেন হয় সেটা নিয়ে বিশেষ যদি বিস্তারিত বলি, প্রথম অবস্থায় দেখুন, আমাদের ভাবগত জায়গার থেকে সপ্তম ভাব থেকে লাইফ পার্টনারকে কানেক্ট করে। এই সপ্তম ভাব, আপনার সপ্তম ভাব হচ্ছে আপনার লাইফ পার্টনার। সে কতটা ভালো হবে কতটা খারাপ হবে ডিপেন্ড করবে সেই সপ্তম ভাবের ওপর। অনেক সময় সেই সপ্তম ভাবে রাহু অবস্থান করে, সেই সপ্তম ভাবে বুধের অবস্থান থাকে, সেই সপ্তম ভাবে দেখা গেল কোনো গ্রহই থাকে না, আবার সপ্তম ভাবে অবস্থান করছে মঙ্গল, আবার সপ্তম ভাবে রবি, এইভাবে বিভিন্ন গ্রহেদের অবস্থান থাকে এবং সেই গ্রহের নির্দিষ্ট একটা ক্যারেক্টার কাজ করে আপনার সঙ্গে যার বিবাহ হবে সেই বিবাহিত ব্যক্তির। অনেক সময় রাহুর প্রভাব, সে তার মধ্যে একটা বিভিন্ন ধরনের নেগেটিভ ভাইব্রেশন, যদি সেই রাহুর অবস্থান নেগেটিভ হয় তাহলে অনেক সময় দেখবেন যে বিবাহ করলেন, হয়তো দাম্পত্য জীবনে বিবাহ হয়েছে আপনার নিজের পছন্দ হয়েই, কিন্তু সেই মানুষটা যে পরিবর্তন হয়ে গেছে, আপনার উপর মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার করছে, সেটা আপনি কোনো দিন ভাবেননি, কিন্তু বিবাহের পরে সেটা কানেক্ট হয়ে গেল, কারণ সপ্তম আপনার কানেক্ট। এই বিবাহর আগ পর্যন্ত সে পঞ্চম কানেক্ট ছিল, কিন্তু পঞ্চম ভাবটা আপনার খুব শুভ ছিল, সেজন্য আপনার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। বিবাহ যে হলো তখন সপ্তমকে কানেক্ট করে আপনার ক্ষেত্রে সেই রাহুর মতো আচরণ আপনার ওপর করছে। তাহলে এটা এইভাবে কানেক্টেড হয়, যেটা আপনার ক্ষেত্রে যদি সপ্তম ভাব সমস্যার জায়গা থাকে, সপ্তম ভাব যদি সমস্যা বা পীড়িত থাকে, তাহলে এই জায়গায় হয়। আবার কিছু কিছু গ্রহ এমন অবস্থা আছে আপনি সেই মানুষকে বুঝতেই পারেননি এখনো পর্যন্ত, সেই মানুষটা কি ধরনের, তার প্রকৃতির কি ধরনের, আপনার সঙ্গে এমন ব্যবহার করছে মনে হবে আপনি ছাড়া তার জীবনে আর কাউকে সে কোনোভাবে বিশ্বাস করে না, আবার কিছুক্ষণ পরেই কিন্তু সে পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু সে ধরা দেয় না আপনার। তাহলে এই রকম ব্যক্তিত্বর মানুষও রয়েছে, এবং সেগুলো কিন্তু অনেক সময় বুধের কানেকশান এগুলোকে কানেক্ট করে। আবার রাশির সপ্তমে, বিশেষভাবে লগ্নের সপ্তমে অনেক সময় কি করে না, এই বুধ যদি থাকে, তাহলে এই বুধ হচ্ছে নেটাল চার্টের ষষ্ঠপতি, নেটাল চার্টের তৃতীয় পতি। সেই ষষ্ঠে কানেকশন, সপ্তমে কানেকশন হয়ে গেলে তার মধ্যে একটা অপ্রাপ্তিকর, অতৃপ্তিকর পরিবেশ থাকে তার মধ্যে। দাম্পত্য জীবনের একটা অতৃপ্তিকর পরিবেশ বা অতৃপ্তিক দাম্পত্য জীবন তার মধ্যে পরিলক্ষিত হয়, এবং ধীরে ধীরে সেখানে কিন্তু তৈরি হয় কোনো তৃতীয় ব্যক্তির জায়গা। তাহলে এগুলো কিন্তু সমস্যার জায়গা তৈরি হয় এই বুধের কানেকশানে। আবার কখনো কখনো জানবেন যে এই যে বিবাহটা আপনি যে করতে যাচ্ছেন, আপনার দ্বিতীয় পতি নেগেটিভ আছে, দ্বিতীয় স্থান নেগেটিভ গ্রহ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার যে রিলেটিভ যারা রয়েছে, আপনি যদি একটা মেয়ে হন, তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে আপনার পরিচিত যে মানুষগুলো থাকবে, রিলেটিভ যারা থাকবে, সেটা হতে পারে দেওর, ননদ, শ্বশুরমশাই, শাশুড়ি মা, এরা কিন্তু আপনাকে সেইভাবে বিশ্বাস করতে পারবে না, এবং সেখানে আপনার যত খুঁত ধরার চেষ্টা করবে তারা, এবং তাদের থেকে আপনি অত্যাচারিত হবেন। হয়তো সপ্তমটা ভালো রয়েছে, আপনার স্বামী আপনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করে, কিন্তু ধীরে 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 এই আত্মীয় স্বজনের কুকথা তার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, এবং সেক্ষেত্রে বিবাহিত জীবনের একটা চরম বিপর্যয় চলে আসতে পারে। তাহলে সপ্তম শুধু না, দ্বিতীয়ও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর চতুর্থ থেকে দেয় আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য। এই সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি আমাদের চতুর্থ ভাবকে কানেক্ট করে, এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত কানেকশান শুক্রকে কানেক্ট করে। আপনার দাম্পত্য জীবনের সেই চরম বিপর্যয়ে আসবে কি না, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই চতুর্থ ভাব, কারণ একটা জাতক জাতিকা জীবনের সব কিছু ডিপেন্ড করবে ওই চতুর্থ ভাব থেকে। দেখবেন অনেক জাতক জাতিকারা বিবাহের পর সে বাড়িতে আসতেই পছন্দ করে না, সবসময় ম্যাক্সিমাম বাড়ির বাইরে বেশি থাকে পছন্দ করে।
সে জাতক হতে পারে, জাতিকা হতে পারে। অনেক সময় দেখবেন যে একটা জাতকের বা একটা জাতিকার বাড়িতে ঢুকলেই তার মানসিক বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হয়, বাড়ির বাইরে গেলেই সে ভালো থাকতে পারে। তাহলে এটা কিন্তু 4th হাউসের নেগেটিভ ভাইব্রেশন, যেটা আপনার বাস্তুতেও কিন্তু নেগেটিভ ভাইব্রেশন করা আছে। আপনার বাস্তু দেখবেন কখনো কখনো আপনার বাস্তুর দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ দিক ড্যামেজ হয়ে থাকলে দেখবেন হয়তো দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পূর্ব ড্যামেজ হয়ে আছে। এই দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম যদি আপনার বাস্তুর ড্যামেজ থাকে, তাহলে আপনার বাড়িতে অপআত্মা পর্যন্ত প্রবেশ করবে এবং সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনের একটা চরম বিপর্যয় নিয়ে আসতে পারে এবং সম্পর্কটা নষ্ট করে দিতে পারে। তাহলে এই জায়গাটা 4th হাউসের কানেকশন থেকে আপনার বিচার করা সম্ভব হয়। কখনো কখনো আপনার জীবনের দেখবেন যে যদি মাঙ্গলিক দোষ বলা হয় না, এই মাঙ্গলিকের দোষের প্রভাব থাকে আপনার জন্মছকে, তাহলে সেক্ষেত্রেও দেখবেন যে দুজনের সঙ্গে অ্যাডজাস্ট হয় না। শুধু ভাবগত যেমন বললাম, সপ্তম ভাব বললাম, মাঙ্গলিক দোষ এমনই একটা অশুভ যোগ, এই সকল জাতক জাতিকার বিভিন্নভাবে বিভিন্ন স্টেপ বাই অনুযায়ী, কারণ লগ্ন মাঙ্গলিক, চতুর্থ মাঙ্গলিক, সপ্তম মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক, দ্বাদশ মাঙ্গলিক, এক একটা মাঙ্গলিক এক একভাবে কাজ করে। লগ্ন মাঙ্গলিক এর মধ্যে জেদ কাজ করে, এ যা বলবে সেটাই শুনতে হবে। চতুর্থ মাঙ্গলিক এই সকল জাতক জাতিকার যেমন বললাম বাড়িতে বিভিন্ন ধরনের একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। সপ্তম মাঙ্গলিক হাজব্যান্ডের সঙ্গে তার বনিবনাদ হয় না, মেন্টাল অ্যাডজাস্ট হয় না, দুজনের প্রচণ্ড মাথা গরম। অষ্টম মাঙ্গলিক যার সঙ্গে বিবাহ হচ্ছে সে কোনো রকমের রোগে গ্রস্ত হচ্ছে বা কখনো তার আর্থিক অবস্থা পুরো শেষ করে দেয়, সর্বশান্ত পর্যন্ত হয়, পরিবারের হঠাৎ হঠাৎ কেউ মারা যায়, এরকম পরিস্থিতি হয়। আর দ্বাদশ মাঙ্গলিক দাম্পত্য সুখ, সেক্ষেত্রে ওই যে স্বামী স্ত্রীর যে দাম্পত্য সুখ সেটাকে নষ্ট করে দেয়। তার মধ্যে একটা ইগো কাজ করে, সবসময় একটা কম্পিটিশনে তার থেকে আগেই যেতে হবে, এটা তাদের মধ্যে কাজ করে। সেই রকম কোনো বন্ধুসুলভ ব্যাপারটা তাদের মধ্যে থাকে না। এগুলো প্রত্যেকটা কানেক্ট হয় এবং সেক্ষেত্রে আপনি আপনার জীবনের একটা বিপর্যয় জায়গা দেখেন এবং কখনো কখনো সেই সম্পর্কটাকে ছেদ করে বাইরে বেরিয়ে যেতে বাধ্য হন। তাহলে এগুলো কিন্তু আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। আমি সেই জন্যই বলছি যে আপনার জীবনের এই বিবাহের পরে আপনি কতটা সুখী হবেন, আপনি আপনার জীবনে কতটা সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধিতে থাকতে পারবেন, সেটা আপনার জন্মছক কানেকশন হয়ে আছে। সেই জন্য তার জন্য সঠিক প্রতিবিধান করিয়ে নেবেন। হয়তো অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে গেছে, কিন্তু তার জন্য কিন্তু তার প্রতিবিধান রয়েছে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর প্রতিকার করাবেন, না হলে সম্পর্কটা একটা সময় বিচ্ছিন্ন জায়গায় তৈরি হয়ে যাবে। কখনো কখনো দেখবেন যে একটা জাতক জাতিকার ক্ষেত্রে, জাতক জাতিকার জীবনের অর্থাৎ দ্বিতীয় ভাব খুব পাওয়ারফুল যেমন বললাম, এবং এই দ্বিতীয় ভাব যেটা দেয়, কারণ আপনার সপ্তমের অষ্টম ভাব, আপনার স্বামীর অষ্টম, আপনার স্বামীর অষ্টম মানে তার আয়ুর স্থান, ওটা আপনার অষ্টম মানে আপনার আয়ু, আর আপনার দ্বিতীয় মানে আপনার স্বামীর অষ্টম, তার আপনার স্বামীর আয়ু। অনেক সময় আপনার স্বামী বা আপনার লাইফ পার্টনার, আমি স্বামী বলবো না, আপনার লাইফ পার্টনার, সেক্ষেত্রে ছেলে হলে মেয়েদের, মেয়েদের হলে ছেলেদের ক্ষেত্রে, অর্থাৎ স্বামী, হাজব্যান্ড বা ওয়াইফ, সেগুলো কানেক্ট করে। তাহলে এগুলো সেই জায়গাটা নেগেটিভ ভাইব্রেশন দেয়। তাহলে সেই জায়গাটা যদি থাকে, তাহলে তার জন্য কিন্তু অবশ্যই উপযুক্ত প্রতিকার রয়েছে। অনেকে জন্মছকে দেখবেন যে মঙ্গলের অবস্থান এবং কেতুর অবস্থান কিছু নেগেটিভ ভাইব্রেশন থাকার জন্য আপনি বিবাহের পর সেই মানুষটার মধ্যে আপনার কিছু নেগেটিভ এনার্জি তার মধ্যে প্রবেশ করে যাবে, এবং যখনই প্রবেশ করবে সেই ব্যক্তিটার একটা চরম বিপর্যয় তার মধ্যে চলে আসতে পারে। এমনকি সেই সকল মানুষ এতটা টেম্পটেড হয়ে যায়, সে নিজের ক্ষতি নিজেই করতে শুরু করে। তাহলে এরকম জায়গা কিন্তু তৈরি হয় যদি জন্মছকের
নির্দিষ্ট কানেকশানগুলো যদি যথাযথ না হয়। আমি বারবার বলি না যে বিবাহের পর অনেক সময় একজনের উন্নতি হয়, আবার একজনের অনেকের ক্ষেত্রে অবনতি হয়ে যায়। কতটা পাওয়ারফুল, কতটা কার্যকরী সেগুলোই, কারণ ওই যে নেগেটিভ এনার্জিটা আরেকজনের মধ্যে প্রবেশ করছে, যেটা নেগেটিভ এনার্জি বলে বলা হয়, সেক্ষেত্রে ডাক্তারি ভাষায় দেখবেন যে ডিএনএ কানেকশান। কারণ ডিএনএ সার্কিট সেটাকে পরিবর্তন হয়ে যায় দুটো ব্যক্তিত্বের, দুটো মানুষের মধ্যে। আপনি আপনার বাবা মায়ের ডিএনএ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, যখন বিবাহ হবে, দাম্পত্য জায়গা তৈরি হবে, তখন সেই ডিএনএর পরিবর্তন হয়ে যাবে দুজনের মধ্যেই। এবং এই ডিএনএর জায়গায় আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ হচ্ছে, কতটা নেগেটিভ হচ্ছে, যেটাকে বলা হয় আপনার এই পাওয়ার, অর্থাৎ দুজনের মধ্যে একটা, অনেক সময় দেখবেন যে সেই জন্যই যে বিবাহের পরে উন্নতি হয়ে যায়। তার মানে এই পরিবর্তনের কারণে উন্নতি হয়। কারোর ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়, যেমন বললাম যে হঠাৎ করে তার মাথা গরম হয়ে সে নিজের ক্ষতি করতে পারে, এমন কিছু পরিণতি হয়ে যেতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই তার সঠিক বিচার বিশ্লেষণ রয়েছে। আবার কখন দেখবেন যে বিবাহ করেছেন, বিবাহের পরে এমন কিছু জায়গা কিছুদিন চলার পরে 5-7 বছরের মাথায় গিয়ে আপনার লাইফ পার্টনার অন্য একটা সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে, কোনো তৃতীয় ব্যক্তি তার বেশি তার জীবনে আকৃষ্ট করছে। এটাও কিন্তু কানেকশন দেয় যদি জন্মছকের আপনার মঙ্গল, রাহু এবং শুক্র এরা সঠিক জায়গায় না থাকে, তাহলে আপনার ক্ষেত্রে আপনার জীবনের সমস্যা হবে। কখনো কখনো ছন্নছাড়া দোষ বলি, যেটা রাহু এবং মঙ্গলের কানেকশন হয়, যদি এটাও থাকে তাহলে আপনার জীবনের কিন্তু এই ধরনের ছন্নছাড়া পরিণতি আসতে পারে, কখনো 5 বছর, কখনো 7 বছর, বিশেষ চরম পরিণতি আসতে পারে। এক একটা জিনিসের এক একটা সময় আছে। আবার কখনো কখনো হয়তো আপনি জানতেন না, জেনে গেলেন বিবাহের 3 মাসের মধ্যে, তাহলে এরকম পরিণতিও কিন্তু হয়, এবং সেগুলো প্রত্যেকটা সেন্স কাজ করে, এবং সেক্ষেত্রে বললাম না ওই যে আত্মার কানেকশান, সেই কাজগুলো করে দেয়। এবং সেই জায়গাটা যদি থাকে, আমি আবার বলছি, তাহলে তার কিন্তু প্রতিবিধান করবেন। অনেক সময় দেখবেন যে একটা জাতক জাতিকার সঙ্গে বিবাহ হওয়ার পরে একজনের ভালো ব্যবসা ছিল, ব্যবসাটা ডাউন হয়ে গেল, ব্যবসাটা শেষ। আবার কারোর ক্ষেত্রে ব্যবসা দিনের পর দিন উন্নতি হচ্ছে, ব্যবসা যেটাই হাত দিচ্ছে সেটাই সাকসেস, যেটা হাত দিচ্ছে সেটাতেই সাকসেস, এবং একটা চরম জায়গা তৈরি হয়ে গেছে, জীবনে একটা নির্দিষ্ট স্থান পেয়ে গেছে বিবাহের পর। তার মানে কি একটা জাতক, একটা জাতিকার যে কম্বিনেশান রয়েছে, সেক্ষেত্রে সমস্যা। দেখবেন অনেক ক্ষেত্রে একটা জাতিকা সে কিন্তু চেষ্টা করেও কিছু করতে পারছে না, দিনের পর দিন আবার তার অবনতিও হয়ে যাচ্ছে। তাহলে এটাও হয়ে যায় নেগেটিভ ভাইব্রেশন কাজ করলে। আবার পজিটিভ ভাইব্রেশন কাজ করলে সাকসেসের জায়গায় হয়। অনেক জাতক জাতিকার দেখবেন শনি এবং কেতুর কিছু নেগেটিভ ভাইব্রেশন, এবং এই কানেকশান যদি থাকে তাহলে বিবাহিত জীবনে এদের একটা চরম পরিণতি আসে। কারণ একটা সময় গিয়ে তারা মানসিক আঘাত পায়, এবং পরে গিয়ে তারা নার্ভের রোগী হয়ে যায়, এবং ধীরে ধীরে তাদের মস্তিষ্ক সজাগ হয় না, এরা নেগেটিভ জিনিসগুলোকে বেশি পছন্দ করে, এবং নেগেটিভের মধ্যে এরা বেশি চলে যেতে পছন্দ করে, ধীরে তাদের সম্পর্ক ত্যাগ হয়ে যায়। তাহলে এগুলোও হয়। আর তার সঙ্গে সঙ্গে শত্রুতার জায়গা, আপনার জীবনে যদি শত্রু থাকে সেটা দেয় ষষ্ঠ ভাব। আমি এইগুলো প্রত্যেকটা বিচার করলাম, কারণ যারা আগামী দিনে দাম্পত্য জীবনে যাচ্ছেন তারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখে স্টেপ বাই স্টেপ যাবেন, বা তার প্রতিবিধান থাকলে করিয়ে নেবেন, না হলে পরবর্তীতে জীবনে অনেক ধরনের বিপর্যয় আসতে পারে। আর যারা অলরেডি চলে গেছেন, এই সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জন্য তার কিন্তু নির্দিষ্ট প্রতিবিধান রয়েছে। কারণ একটা জন্মছকের শত্রুতার জায়গা বিভিন্নভাবে আসে। হয়তো আপনি ভালো পড়ছেন, ভালো খাচ্ছেন, ভালোভাবে চলছেন এবং ভালো ব্যবহার করছেন, খুব আনন্দের সঙ্গে রয়েছেন,
দিনের পর দিন আপনার শ্রীবৃদ্ধি হচ্ছে, আপনার খুব ক্লোজ মানুষ সে আপনার ওপর হিংসা করে আপনাকে কত তাড়াতাড়ি নিচে নামাতে পারবে সেটার পরিকল্পনা সে কিন্তু করতে থাকে, এবং কখনো কখনো বিভিন্ন উপায়ে সেই জিনিসগুলো তার জীবনে ক্রিয়েট করে দেওয়া হয় বা ক্রিয়েট করে দেয় সেই মানুষটি। তাতে ধীরে 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 আপনার অবনতি হয়ে যায়, আপনার মধ্যে সম্পর্ক ছেদ হয়ে যায়, আপনাদের বন্ডিংগুলো নষ্ট হয়ে যায় এবং দিনের পর দিন একটা অশান্তি তৈরি হয়। আবার কখনো কখনো বিবাহ যে শুধুমাত্র দুজনের দাম্পত্য সুখ, দুজনের মধ্যেই মিল তা না, বিবাহের সঙ্গে যুক্ত রয়েছে পরবর্তী জেনারেশন, যেটা আপনার সন্তান। সেই সন্তান আপনার জীবনে বিবাহের পরে আসবে কি না সেটারও বিচার রয়েছে আপনাদের ওই জন্মছকের মধ্যে। কারণ আমরা বলি না, জটুক বিচার খুব গুরুত্বপূর্ণ, কারণ যার সঙ্গে বিবাহ হবে তার জন্মছক, সে কী ধরনের পাওয়ারফুল তার কম্বিনেশান রয়েছে। সেক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা আসবে কিনা, সেক্ষেত্রে সন্তান ধারণ বা সন্তান নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো সমস্যা আসবে কি না সেটারও বিচার রয়েছে, যেটা আপনার বিগত দিনে আপনার জেনারেশনকে আগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে সেই জায়গাটা যদি সমস্যা থাকে তার জন্য রয়েছে প্রতিকার প্রতিবিধান। কারণ প্রত্যেকটা স্টেপ, কারণ আপনি 100% নিয়ে পৃথিবীতে আসেননি, কারণ স্বয়ং ঈশ্বর আপনাকেও সেইভাবে পাঠায়নি। কারণ আপনি যদি 100% আপনি নিয়ে এই পৃথিবীতে আসতেন তাহলে আপনার মধ্যে হয়ে যেত অহংকার, আপনার মধ্যে হয়ে যেত জেদ। সেই জন্য স্বয়ং ঈশ্বরও জানে যে এইকে যদি আমি 100% দিয়ে যাই তাহলে আমাকেই ভুলে যাবে, যাতে আমার শরণাপন্ন হয় তার জন্য কিন্তু একে একটু ঘাটতি রেখে দিই। এবং সেই জন্য বলা হয় যে তার জন্য রয়েছে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, এবং সেই দৈবিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি বারবার বলি যে আপনার সমস্যা, সেই সমস্যা তো রয়েছে, কিন্তু কিভাবে সমস্যাটা হচ্ছে? আপনার কি শত্রু আপনাকে ক্ষতি করলো? আপনার ক্ষেত্রে কি আপনার জন্ম রাশির কানেকশন অনুযায়ী ক্ষতি হচ্ছে? আপনার ক্ষেত্রে কি বাস্তুটা কোনো নেগেটিভ হয়ে আছে? যে বাস্তুতে বসবাস করছেন, অনেক সময় বাস্তুর নেগেটিভ ভাইব্রেশন আপনাদের জীবনের অশান্তি তৈরি করে। কারণ দাম্পত্য সুখের ক্ষেত্রে দুটো কর্নার, বিশেষ করে একটা কর্নার অতীব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার। তাহলে এই কর্নারটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটা কিন্তু অবশ্যই বিচারের জায়গা রয়েছে। তার এরকম হাজার হাজার প্রশ্ন রয়েছে, হাজার হাজার কোশ্চেনের উত্তর রয়েছে, এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট বিচার রয়েছে, যেটা আপনার পরবর্তীতে ভবিষ্যৎ জীবন বা দাম্পত্য জীবন, পরবর্তী জেনারেশনকে আগিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য বিবাহের আগে চিন্তা করুন যে আপনার জন্মছকটা কী জায়গায় আছে, বিবাহের পরবর্তীতে কতটা ভালো জায়গায় রয়েছে, যার সঙ্গে বিবাহ হবে তার জন্মছকের কতটা আপনাকে ভাইব্রেট করবে আপনার জন্মছকটাকে, তার ক্ষেত্রে আপনাদের দুজনের কতটা প্রোগ্রেস হবে, উন্নতি হবে, এবং আপনার স্বপ্ন সেক্ষেত্রে পূরণ হবে কি না। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই রয়েছে, তার নির্দিষ্ট সমস্যা থাকলে তার প্রতিকার প্রতিবিধানও রয়েছে। হয়তো যাদের বিবাহ হয়ে গেছে আপনারা এখন ভাবছেন এই সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, তাদের জন্য বলবো তাদের মতো কিন্তু তাদেরও প্রতিকার প্রতিবিধান আছে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে, আজকের জায়গায় দাঁড়িয়ে শুনতে থাকুন। আর যাওয়ার আগে বলবো সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভ কামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী।
চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তো তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যা যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস
সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলবো। আমার যখন অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ এখানেই মধ্যে এসেছেন তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান
হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।